স্কুল খুলছে। স্কুল খোলা নিয়ে অভিভাবকদের মধ্যে নানা রকম উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে। বাচ্চারা স্কুলে যাবে অনেকদিন পর, মার্চ ব্রেকের পর আর তাদের স্কুলে যাওয়ার সুযোগ হয়নি, এখন তারা স্কুলে যাবে। সে যাওয়া নিয়ে বাচ্চাদের মধ্যে আনন্দ আছে, উচ্ছ্বাস আছে, ঠিক একই রকম অভিভাবকদের মধ্যে তার উল্টো একটি প্রতিক্রিয়া আছে। কি হবে? সারা দেশে করোনা ভাইরাস এখনো নিয়ন্ত্রণে আসেনি। এমন একটি অবস্থাতে বাচ্চাকে ইন পার্সন ক্লাসে পাঠানো ঠিক হবে কি ঠিক হবে না, তার উত্তর খুঁজছেন প্রত্যেকটি অভিভাবক। সে উত্তর আমরাও খোঁজার চেষ্টা করছি। আর সেই উত্তরটি কি হতে পারে তার একটি সম্ভাব্য রূপরেখা খোঁজার জন্য আসলে আজকে আমরা এই আলোচনাটা করার চেষ্টা করছি। আমরা প্রতি সপ্তাহে একদিন এই লাইভটি করি নানা বিষয় নিয়ে, কানাডার বা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের সঙ্গে সম্পর্কিত নানা বিষয় নিয়ে আমরা এই আলোচনাটা করি। আজকে আমাদের এই আলোচনায় আমি কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আমি আয়ানকে ধন্যবাদ জানাই, ডক্টর আয়ান কুমার দেব। আয়ান হচ্ছে আমাদের পরের প্রজন্ম এই কমিউনিটিতে। আয়ান ইংরেজিতেই কথা বলবেন। উনি বাংলা বুঝেন, যেহেতু বাংলাদেশি পরিবারে তিনি বড় হয়েছেন। তিনি একই সাথে ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে আসলে ডবল ডক্টরাল আর কি, যেটা এমডি এবং পিএইচডি। তিনি এখন সানিব্রুক হসপিটালে রেসিডেন্ট ফিজিশিয়ান হিসাবে তিনি কাজ করছেন। কিন্তু খুব একটি সুখের সংবাদ হচ্ছে কানাডায় বাংলাদেশি কমিউনিটিকে যদি আমরা বিবেচনায় নেই, সম্ভবত সেই জায়গা থেকে প্রথম সাইকিয়াট্রিস্ট হিসাবে কাজ করতে যাচ্ছেন ডক্টর আয়ান। আয়ান, আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ। We express our gratitude to you that you made your time and you agreed to join with us to share your thoughts on the critical issue. Of course, I'm happy to be here. And আমার সাথে আছেন সাদিয়া খান জুম। তিনি বাচ্চাদের নিয়ে কাজ করেন স্কুলে, আর্লি চাইল্ড এডুকেটর। ফলে স্কুল খোলার এই প্রক্রিয়ায় তার অবজারভেশনটা, তার দেখাশোনাটা গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে আছেন সৈয়দ ফখরুদ্দিন, তিনি স্কুলে পড়ান টিডিএসবির। তো একজন শিক্ষক হিসাবে তিনি আমাদেরকে বলবেন শিক্ষকদের ভাবনাগুলো কি, প্রস্তুতিগুলো কি। আমাদের সঙ্গে আছেন সাইদ ভুইয়া, তিনি মূলত ব্যাংকার, কিন্তু তিনি একজন অভিভাবক, সচেতন অভিভাবক। আমরা অভিভাবকদের ভাবনাগুলো, তাদের চিন্তা ভাবনাগুলো কি, কেন তারা ভয় পাচ্ছেন বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে, আবার যদি অনলাইনেই থাকেন সেখানে সমস্যাগুলো কি, এসব নিয়ে আমরা টোটাল সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আর আমি আপনাদের সঙ্গে আছি সওগাত আলী সাগর, আমি সাংবাদিকতা করি। আমরা শুরু করব, আমরা যদি সাইফকে দিয়ে শুরু করি, যে আমাদের অভিভাবকরা আসলে কেন এত আতঙ্কিত, কেন তারা ভয় পাচ্ছেন। সাইফ ভুইয়া, আপনাকে দিয়ে শুরু করে আপনি একটু বলেন যে স্কুল খুলবে কানাডার মতো একটা দেশে, আমরা যদি দেখি যে বিশ্বের অনেক দেশের চাইতেই করোনা ভাইরাস কানাডা অনেক ভালোভাবে মোকাবেলা করেছে, তারপরও আমরা কেন ভয় পাচ্ছি, কেন আমাদের দ্বিধা, কেন আমাদের উদ্বেগ? প্রথমত সাগর ভাই, খুব ভালো একটা পয়েন্ট। ধন্যবাদ আমাকে এই পর্বে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আরো 3 জন আলোচককে, ওনারা এখানে আলোচনা করবেন। তো একজন অভিভাবক হিসেবে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে কি বাচ্চাকে আমরা স্কুলে পাঠাবো না অনলাইনে আসলে তারা ক্লাস করবে, এটা খুব বড় একটা বিষয়। হ্যাঁ, গত মার্চ মাস থেকে আসলে আমরা সবাই দেখছি যে আসলে প্যান্ডেমিকটা, এই মহামারীটা আসলে অনেক দ্রুত উপরের দিকে উঠে গেল। এরপরে এখন হ্যাঁ, সবাই মিলে কাজ করাতে আসলে এটা এখন একটু সহনীয় পর্যায়ে, কিন্তু অভিভাবকের কনসেপশন থেকে আসলে বলতে চাচ্ছি যে আসলে আমরা চিন্তিত এই কারণে, কারণ বিভিন্ন দেশে যখন স্কুলগুলো খুলতে শুরু করলো, আমরা দেখলাম যে একটা সেকেন্ড ওয়েভ একটা শুরু হয়ে গেল। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে যখন বাচ্চারা স্কুলে যাবে আসলে, আর তখন আসলে বাচ্চারা কি সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে পারবে কিনা, দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে এই বাচ্চারা যখন স্কুল থেকে আসবে, অনেকের বাসায়
অনেক সিনিয়র মানুষজন আছে, আমাদের বাবা মা আছে, আসলে ওরা এসেই তো অনেকক্ষণ পরে তারা আমাদের কাছে আসতে চাইবে। তো এই ক্ষেত্রে আসলে তারা কতটুকু তাদেরকে আমরা ইয়ে করতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে, এরা যে স্কুলে যাবে বাচ্চারা, কেউ বাসে যাবে বা কাউকে তাদের গার্ডিয়ান আনতে যাবে, এই যে অনেকগুলো ইয়ে আছে যে আপনার রিস্ক ফ্যাক্টর আছে, এই রিস্ক ফ্যাক্টরগুলো আসলে কিভাবে আমরা মিনিমাইজ করব। গভর্নমেন্ট বলছে, আমরা খুব খুব ভালো লাগছে আসলে, গভর্নমেন্ট অনেকগুলো স্টেপ নিচ্ছে, ফেডারেল গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল এবং সিটি পর্যায়ে সবাই অনেকগুলো ইয়ে করছে যে হ্যাঁ, বাচ্চাদেরকে আমরা স্কুল লাইক সংখ্যা কমিয়ে দেবো, বাচ্চাদের ক্লাস বাড়িয়ে দেবো, টিচার নিয়োগ দেবো, অনেক কিছু করছেন, অনেক বড় বড় ফান্ড ক্রিয়েট করছেন। কিন্তু এই যে বাচ্চারা যখন বাসা থেকে স্কুলে যাবে, আবার স্কুল থেকে বাসায় ফিরে আসবে, এই যে স্কুল বাস, তারপরে এই যে যখন স্কুলটা ছুটি হয়, আমার ছোট্ট জ্ঞান আমি যা দেখি যে যখন বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসি, যখন হ্যান্ড ওভার করে টিচাররা, ওই সময়টা কিন্তু অনেক গ্যাদারিং হয়। এই গ্যাদারিং গুলো কিভাবে মিনিমাইজ করবো, সেটা একটা বড় চিন্তা, একটা বড় বড় একটা একটা চিন্তার কথা আসলে, যে কিভাবে আমরা কি করতে পারবো। তো এইগুলো আসলে অনেক বড় ইস্যু। তো এখন দেখি আমাদের গভর্নমেন্ট আরো কি করে, ওরা আর একটু হয়তো বা চিন্তা ভাবনা করবে নিশ্চয়ই, আমাদেরকে একটু আশ্বস্ত করার চেষ্টা করবে। আশা করি, দেখি গভর্নমেন্টের দিকে তাকিয়ে আছি ওরা কি করছে। ধন্যবাদ। আমরা আসলে এটা ঠিক যে আমরা সবাই গভর্নমেন্টের দিকে তাকিয়ে আছি এবং সরকারও আসলে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না। আমার মনে হয় যে আমরা এক এক দিন এক এক রকম শুনি, সুনির্দিষ্টভাবে ঠিক কোন দিকে যাব বা সরকার কি করছে সেই বিষয়গুলো। তো আমরা একটু শুনি, দেখি যে সাদিয়া খান জুম, আপনি যেহেতু আর্লি চাইল্ড এডুকেটর, আপনি বাচ্চাদের বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের, এবং স্কুল খোলার পর নিশ্চয়ই আপনাদের কাছে তথ্য আছে যে কিভাবে আপনারা বাচ্চাদের দেখভাল করবেন বা কি হবে, আপনি একটু আমাদেরকে জানান। মানে প্রথমেই বলি যে আসলে মানে যখনই আমরা আমাদের প্রিন্সিপাল বা কাউকে প্রশ্ন করছি, বা আপনারাও যখন আমাদেরকে প্রশ্ন করছেন, তখনই আমাদের কমন একটা অ্যান্সার হচ্ছে আমি আসলে উই ডোন্ট নো। মানে আমরা বলছি উই ডোন্ট নো ইয়েট। দিস ইজ দ্য ভেরি কমন অ্যান্সার আমরা এখন দেখছি। বাট গত 2 দিন আমরা যেটা করলাম যে আমরা ওয়ার্কশপ করেছি অনলাইনে, হেলথ এন্ড সেফটি বিভিন্ন মেজার এর উপরে ওয়ার্কশপ করেছি। আজকে আমরা প্যারেন্টদেরকে কল করলাম জাস্ট টু মেক শিওর কারা স্কুলে আসবে, কারা আসবে না। এটা কারণ একটা সার্ভে গিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে অনেক প্যারেন্টই সেই সার্ভেটা ঠিকমতো কমপ্লিট করতে পারে নাই। তো ওই সার্ভের একটা মানে সেকেন্ড রিমাইন্ডার হিসেবে আমরা আবার কল করেছি আর কি প্যারেন্টদেরকে। তো দ্যাট ওয়াজ আওয়ার ওয়ার্ক টুডে। কিন্তু এই রাইট এট দ্য মিনিট আমাদের টু বি অনেস্ট কোনো সলিড পরিকল্পনা কেউ বলতে পারবে না যে দিস ইজ আওয়ার প্ল্যান, দিস ইজ হাউ উই আর গোয়িং, ইউ ক্যান্ট সে ইট। তবে টরন্টো পাবলিক হেলথ আর টরন্টো ডিস্ট্রিক্ট বোর্ড একটা কাজ করেছে, যেটা হচ্ছে হাই রিস্ক জোন বলে বিভিন্ন স্কুলকে আইডেন্টিফাই করেছে। তো ওই হাই রিস্ক জোনের স্কুলগুলোতে ওরা বলেছে যে কিন্ডারগার্টেন ক্লাসরুম হবে 15 চিলড্রেন, দেন আপনার গ্রেড 1 থেকে 4 হবে 20, and then grade 1 like grade 4 up and up হবে 23. So this cap they will maintain in the high risk schools only, not in general. So in general school আপনার বাচ্চার স্কুল যদি মানে হাই রিস্ক জোনে না পড়ে, তাহলে কিন্তু আপনার বাচ্চার স্কুলে সেই মানে 30টা বা 29, 26 যে নাম্বারই ছিল ওই নাম্বারের বাচ্চারাই যাবে। বাট ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে যখন প্যারেন্টদের কাছে সার্ভেটা গেছে, 35% প্যারেন্ট রেসপন্ডেড যে ওদের বাচ্চাকে ওরা স্কুলে পাঠাবে। সো ইটস আ ভেরি লো নাম্বার। আউট অফ 100 শুধুমাত্র 35% প্যারেন্ট বলেছে যে ওরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে।
এবং সেটার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন রিঅর্গ হচ্ছে, দ্যাট মিনস মানে যেমন ফর এক্সাম্পল আমার স্কুলের কথা বলি, আমার স্কুলে 9টা কিন্ডারগার্টেন ক্লাসরুম ছিল, বাট এখন যেহেতু আমার স্কুল হাই রিস্ক জোনে পড়ছে, 15টা বাচ্চা করে 6টা ক্লাসরুম হয়ে যাবে, বাকি 3টা ক্লাসরুম বন্ধ হয়ে যাবে। তো দিস ইজ দ্য সিচুয়েশন রাইট নাও এখন সেটা, এবং বেশিরভাগ প্যারেন্টই বলেছে যে ওরা ভ্যাকসিনেশন আসা পর্যন্ত ওয়েট করবে, ওরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না। কারণ হচ্ছে আমাদের স্কুলটা হচ্ছে 22টা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর মাঝখানে। তো অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলোতে নিয়ম আছে যে এখন মনে হয় নিয়ম করেছে যে 2জনের বেশি এলিভেটরে উঠতে পারবে না। তো সেই 800 স্টুডেন্টের স্কুলে ওদের বাচ্চা একটা ফ্যামিলিতেই তো 2জনের বেশি বাচ্চা থাকে অনেক সময়, তাই না? তো this scenario is not possible. ওরা বলছে যে এই ওরা এখন রিস্কটা নেবে না, which is the response from the parents, from the community we got. But as an educator আমার কাছে মনে হয়, মানে আমি বিশ্বাস করি যে স্পেশালি ছোট বাচ্চাদের জন্য আমি যদি প্রাইমারি লেভেলটা বেশি দেখি, they need like social exposure. যেমন কিন্ডারগার্টেন কিন্তু অ্যাবসলিউটলি প্লে বেসড, আমরা খেলা দিয়ে দিয়ে বাচ্চাদেরকে পড়া শেখাই বা সবকিছু শেখাই, লাইফ স্কিল এভরিথিং উই টিচ দেম থ্রু প্লে। আর এক একটা অ্যাপার্টমেন্টে বা অনলাইনে কিন্তু সেই প্লে এর অপরচুনিটিটা খুব বেশি নাই। সো আপনারা যদি ইন টার্মস অফ দেয়ার ডেভেলপমেন্ট বলেন, তাহলে দে আর বিং ডিপ্রাইভড ওয়েন দে আর অনলাইন। একটা বাচ্চাকে আপনি 2 ঘন্টা যদি কম্পিউটারের সামনে বসতে বলেন, which is not recommended for children, এটা বাচ্চাটার জন্য মানে কোনো পজিটিভ কিছু বয়ে আনছে না। আবার যে টিচ করছে, যেমন আমাদের টিচারদের সাথে ওদের ইন্টারাকশনটা হয়, আই কন্ট্যাক্ট হয়, আমরা ওদেরকে টাচ করি, কথা বলি, অনেক ধরনের ইন্টারাকশন হয় যেটা আমরা কম্পিউটারে করতে পারি না। সো দে আর বিং ডিপ্রাইভড ইন দ্যাট ওয়ে। আবার আরো একটা ব্যাপার যেটা আমাকে এখন খুব ভাবাচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে বলেছে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পড়তে। সো প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মিন্স আমার মাস্ক পরা থাকবে, আমার শিল্ড পরা থাকবে। সো উইথ দোজ গিয়ার্স আই ডোন্ট নো আমরা কতটুকু মানে এই ইন্টারাকশনের পার্টটা কতটুকু আমরা করতে পারবো, আই ডোন্ট নো। বাট ওভারঅল ইটস আ সিচুয়েশন অফ গ্রেট আনসার্টেনিটি। বাট আমার মনে হয় সবাই মিলে একসাথে কাজ করলে হয়তো একটা I don't know what's coming along. Like it's a big uncertainty. শুধু একটা রিকোয়েস্টই করব সব প্যারেন্টদেরকে যারা শুনছেন, সেটা হচ্ছে প্লিজ আপনাদের ইমেল গুলো একটু চেক করবেন। আমরা এই জায়গাটাতে খুব স্ট্রাগল করি। Parents don't read their email and don't respond to the email. So this is the part where we struggle the most. So please check your email and respond. ঝুম, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমরা আসলে কিন্ডারগার্টেনের অবস্থাটা শুনলাম। বাচ্চাদের নিয়ে একজন শিক্ষক হিসাবে আপনার নিজের উদ্বেগ আছে, অভিভাবকদের মতো। আপনি নিজেও অভিভাবক একজন। আমরা একটু এলিমেন্টারি স্কুল, হাই স্কুলের সিচুয়েশনটা একটু শুনি। সৈয়দ ফখরুদ্দিন, আপনার কাছ থেকে আপনি একটু বলেন ভাবনাগুলো। থ্যাংক ইউ। সাদিয়া খান সুন্দর করে বলেছেন অনেক কথাই। আর যে অভিভাবকের উৎকণ্ঠা যেটা শুনলাম সাইফ ভুঁইয়া সাহেবের কাছ থেকে, সেটা অনেক অভিভাবকেরই একই ধরনের উৎকণ্ঠা আছে, সেটা মোর কমন। তো এলিমেন্টারি স্কুলে যে বিষয়টা সেটা হচ্ছে যে তারা মানে আমি টিডিএসবির কথা বলছি মেইনলি, যেহেতু আমি টিডিএসবিতে কাজ করি। বাট একটা কথা বলে রাখি আগে, যে আই বিলংস টু প্রফেশনাল ইউনিয়ন এবং বোর্ডের পলিসির সাথে সাংঘর্ষিক যেন না হয় আমার ওপিনিয়ন। আমি একজন টিচার হিসাবে আমার বেস্ট প্রফেশনাল জাজমেন্টাল কথাবার্তা হয়তো বলবো, বাট সেই জন্য একটু ডিসক্লেমার দিয়ে রাখছি আর কি। তো টিডিএসবি এলিমেন্টারি স্কুলগুলো 3 দিনে খুলবে এখন পর্যন্ত যে প্ল্যান আছে, কিন্তু প্ল্যান এটা হয়তো বা ঠিক থাকবে, সেটা হচ্ছে 3 দিন স্ট্যাগারিং ওপেনিং যেটা বলা হয়, 15, 16, 17 3 দিন।
এখন এখানে এলিমেন্টারি স্কুলগুলোর বিভিন্ন স্ট্রাকচারাল সেটআপটা ভিন্ন। অনেকগুলো এলিমেন্টারি স্কুল আছে কিন্ডারগার্টেন থেকে শুরু করে গ্রেড 5 পর্যন্ত। কতগুলো এলিমেন্টারি স্কুল আছে কিন্ডারগার্টেন থেকে শুরু করে গ্রেড 6 পর্যন্ত। কতগুলো এলিমেন্টারি স্কুল আছে কিন্ডারগার্টেন থেকে শুরু করে গ্রেড 8 পর্যন্ত। কতগুলো এলিমেন্টারি স্কুল আছে গ্রেড 6 থেকে 8 পর্যন্ত। তো এটা বোর্ড একটা স্কেজুয়াল করে দিয়েছে, আপনারা ওয়েবসাইটে গেলেও পাবেন এই জিনিসগুলো, যে যেই স্কুলগুলো কিন্ডারগার্টেন থেকে গ্রেড 5 পর্যন্ত সেটা 15 তারিখে কোন কোন ক্লাসগুলিকে ইনভাইট করতেছে। আর এই একইভাবে আমি আর রিপিট করতে চাচ্ছি না, যেহেতু বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল স্কুল আছে, যে তো একইভাবে 16 তারিখে গ্রেড কিন্ডারগার্টেন থেকে গ্রেড 5 পর্যন্ত কোন কোন ক্লাসগুলোকে ইনভাইট করা হচ্ছে এবং 17 তারিখে কোন কোন ক্লাসগুলোকে ইনভাইট করা হচ্ছে। এটা ওয়েবসাইটে দেওয়া আছে, আমার কাছেও একটা কপি এমনি আছে, যেহেতু সবকিছু আমাদের কাছে ফরওয়ার্ড করা হয়, আমরা দেখি। এটা একটা হলো স্ট্যাগারিং ওপেনিং, যেটা যেই ভুঁইয়া সাহেব যে কনসার্নের কথা উনি বলেছেন, যে মানে কনগ্রিগেশন যাতে না হয় খুব বেশি একটা স্কুলে যখন সকালবেলা যাবে। স্কুলে এন্ট্রান্সটাও বিশেষ করে সবাইকে এখন চেক করে তার বডি টেম্পারেচার বা কোনো ধরনের সিমটম আছে কিনা সেগুলি চেক করে ঢুকানো হবে, এতে করেও অনেক সময় লেগে যাবে। এটা যদি স্ট্যাগারিং ওপেনিং না হতো এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং হতো। তো এখন সেই চ্যালেঞ্জটা একটু কমে আসবে ডেফিনেটলি, but still challenge should be there because lot of time required. ফখরুদ্দিন, এই জায়গাটায় একটু জাস্ট ক্লারিফিকেশনের জন্য, তার মানে কি হচ্ছে যে এরকম যে আমরা অন্যান্য সময় যেমন দেখতাম যে সব ক্লাস একই সময়ে শুরু হচ্ছে, সকালবেলা সব গিয়ে সামনে দাঁড়াচ্ছে, তারপর এখনকার বিষয়টা কি এরকম না? মানে এই জায়গাটা যে আপনি 16 তারিখ 17 তারিখ কাদের ক্লাস বলেন, এই জায়গাটা যদি একটু খুব সহজ করে এক্সপ্লেন করেন। তার মানে কি ভাগাভাগি করে দেওয়া হচ্ছে যে 15 তারিখ যেদিন খুলবে সেদিন সার্টেন কিছু স্টুডেন্ট আসবে, 16 তারিখ কিছু, এরকম কি কোনো বিষয় আছে? জি, কারণ 15 তারিখে কিছু ক্লাসকে ইনভাইট করা হচ্ছে, 16 তারিখে আর কিছু ক্লাসকে ইনভাইট করা হচ্ছে, 17 তারিখে একই স্কুলে রেস্ট অফ দ্য ক্লাসেস ইনভাইট করা হচ্ছে। বাই 17th ওই স্কুলের সব স্টুডেন্টরা স্কুলে যাবে। তার মানে 3 দিন লাগবে এই সবাইকে মানে স্কুলে যাইতে। 15 তারিখ সবার জন্য প্রথম স্কুল ডে না। আমি একটু ইন্টারাপ্ট করি এই জায়গাটাতে। এটা হচ্ছে স্ট্যাগার্ড এন্ট্রি যেটা বলছে, সেটা হচ্ছে যে এটা কিন্তু সবসময় কিন্ডারগার্টেনে হয়, যে আমরা যাদের জেকে বাচ্চা যারা ছোট ওরা পরে আসে, সবসময় এসকেরা স্টার্ট করে জেকে আসে, বাট ইট ডাজন্ট মিন যে ইট উইল কন্টিনিউ। যেমন ওরা যে 3টা গ্রুপে করে যাচ্ছে প্রথম 3 দিন, এটা কিন্তু পরের সপ্তাহ থেকে আর হবে না। আর হবে না, এক্স্যাক্টলি। এটা শুধু ওপেনিং এর জন্য, এটা ওপেনিং এর জন্য। থ্যাংক ইউ। যে কনসার্নটা ছিল যে ড্রপ এন্ড পিক আপের সময় যে রাশটা, ওটা দ্যাট কনসার্ন স্টিল স্টেজ देयर। হ্যাঁ, সেই কনসার্ন সেটা থাকবে, কনসার্ন সেটা আছে। এখন ওই শেষ কথা হচ্ছে আমরা যেটা বলবো দ্যাট উই উইল গেট থ্রু দিস টুগেদার। এখন প্যারেন্টের যে কনসার্ন আছে একই কনসার্ন আমাদেরও আছে, সাদিয়া খান ওনারও কনসার্ন আছে, উনি আনসার্টেন, আমিও আনসার্টেনিটি আমারও কিছু আছে, আমার কিছু। এখন আমাদেরকে সেফ থাকতে হবে ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ স্টুডেন্ট, ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ স্টাফস। আমরা সেটা অবশ্যই দেখবো, আমরা অলওয়েজ সেটা দেখি স্কুলে আমাদের, সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। বাট কথা হচ্ছে যে আরেকটা কথা মিয়া সাহেব মেনশন করেছেন যে ডিস্টেন্সটা কিভাবে হবে, সোশ্যাল ডিস্টেন্সটা কিভাবে মেনটেন করা হবে। সোশ্যাল ডিস্টেন্স আইডিয়ালি মেনটেন করা নাও হতে পারে, সেজন্য যতগুলি সাপ্লিমেন্টাল অ্যাক্টিভিটিকে আরো বেশি করে করা হবে, যেমন বেশি বারবার ক্লিনিং করা হবে, হ্যান্ড ওয়াশিং করা হবে, বা আদার জিনিস যেগুলি আছে সেগুলি বেশি করা হবে, যাতে ফিজিক্যাল ডিস্টেন্সের কারণে যদি কোনো ধরনের প্রবলেম আমরা অ্যাভয়েড করতে পারি। ফিজিক্যাল ডিস্টেন্সটা হয়তো অনেক ক্ষেত্রে হয়তো হবে, সব ক্ষেত্রে হয়তো সম্ভব নাও হতে পারে, এই ধরনের ডাউট আমার না, সব প্যারেন্টের যেমন আছে টিচারদেরও আছে, এবং সবাই এটা ডাউট করছেন যে
space could be should not be enough to accommodate every student. আচ্ছা, এটা হচ্ছে এলিমেন্টারি স্কুলের কথা আমি একটুখানি বললাম। সেকেন্ডারি স্কুলের চিত্রটা একটু ভিন্ন। সেকেন্ডারি স্কুলে 15 তারিখেই ফার্স্ট ডে ওপেনিং, কিন্তু সেখানে কোহর্ট থাকবে প্রতি ক্লাসে 15 জনের বেশি না, এবং একই ক্লাসের বলা যায় যে অর্ধেক স্টুডেন্ট যারা আজকে আসবে তারা আবার কালকে আসবে না। তো তারা আজকে আইসা 12:30 পর্যন্ত স্কুলে থাকবে প্রথম দিন মানে প্রত্যেক দিন যখন স্কুলে আজকে যে গ্রুপ আসবে তারা বিকেলে 2:30 থেকে 3:30 লাইনে ক্লাস করবে, 2টা থেকে 3:30 পর্যন্ত, আর 2টা থেকে 3:15 পর্যন্ত, সরি। আচ্ছা, আর সকাল 8:30 থেকে 12:30 পর্যন্ত ওরা স্কুলে থাকবে। এখন ওদের জন্য অনেক চ্যালেঞ্জ আছে, যে তারা লকার ইউজ করতে পারবে না। সেকেন্ডারি স্কুলে একটা বড় জিনিস হচ্ছে যে স্কুলের লকার ইউজ করা, যাতে হলওয়েটা ক্রাউডেড না হয়। একইভাবে এলিমেন্টারি স্কুলেও সেখানে অনেক সীমিত জিনিসগুলি থাকবে। আমি আবার সাইমালটেনিয়াসলি, যেহেতু যে সব জায়গাগুলোতে খুব কনজেশন হয়, সেই জন্য আমি আবার এলিমেন্টারি কথা বলছি এই কারণে, যেমন এলিমেন্টারি স্টুডেন্টদেরকেও স্কুল ক্লাসরুমে লাঞ্চ খেতে হবে, লাঞ্চ রুমে, তাহলে কারণ ওখানে যাতে আবার কনগ্রিগেশন না হয় সেই জন্য। অতএব লাঞ্চ যখন প্যাক করবেন, প্যারেন্টের রেসপন্সিবিলিটিটা অনেক বেশি, যে যাতে একটা লাইট লাঞ্চ যেটা স্টুডেন্ট ক্লাসে বসে খেতে পারে, সেই ধরনের। অতএব প্যারেন্টের প্রথম কিছুদিন প্যারেন্টকে এটা একটু স্টেবিলাইজ সিচুয়েশনে না আসা পর্যন্ত যথেষ্ট ভিজিল্যান্ট থাকতে হবে, যে অলওয়েজ প্যারেন্টরা ভিজিল্যান্ট থাকেন, তাদের নিয়ে কোনো ডাউট নেই। কারণ স্কুল হচ্ছে একটা ট্রাইপার্টাইট সোশ্যাল ইনস্টিটিউশন, যেখানে প্যারেন্ট, টিচার এবং স্টুডেন্ট কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করে। সো যেমন আমি আজকে CP24 এর সকালে টেলিভিশনে দেখছিলাম, একজন বলছিলেন যে একটা কিভাবে তার ব্যাকপ্যাকটাকে অর্গানাইজ করা হবে, একটা ট্যাগ দিয়ে, যে 2টা লিস্ট থাকবে, 2টা লিস্ট, একটা আপনার প্লাস্টিকের একটা ট্যাগটা ভালো করে লাগিয়ে দিয়ে ব্যাকপ্যাকের ভিতরে সেটাতে যাতে দেখা যায় যে কি জিনিস স্কুল থেকে বাসা থেকে স্কুলে নিবে এবং কি জিনিস স্কুল থেকে বাসায় ফেরত আনবে, তার একটা লিস্ট থাকলে ভালো হয়। কারণ প্রথম এটা কিন্তু অ্যাগেইন এভরি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস দে আর ডিফারেন্ট। কেউ হয়তো অনেক গোছানো, কেউ অতটা গোছানো না, কেউ অত, আমরা নিজেরাও অনেক সময় হিমশিম খেয়ে যাই অনেক কিছু জিনিস যে এক জায়গায় নিতে হলে, এবং আমরা হয়তো কিছু বলে যাই, কিছু ফেলে আসি। তো এই জিনিসগুলি প্রথম খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে দেখতে হবে, মানে স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউতে স্কুলের চিন্তা করে দেখতে হবে। বাট তারপরেও যে এটা 100% ওয়ার্কআউট করা সম্ভব হবে তা কিন্তু নয়। বাট এই আলোচনাগুলোতে ফখরুদ্দিন ভাই আবার আমরা ঘুরে আসবো। আমরা একটু যেই উদ্বেগের যেই প্রশ্নগুলো এসেছে, সেই উদ্বেগের জায়গাগুলোতে একটু আমরা, আমাদের সঙ্গে ডক্টর আয়ান আছেন। দর্শক আপনারা যারা দেখছেন, ডক্টর আয়ান কুমার দে, আমরা প্রাউড অফ হিম, যে আমাদের পরের প্রজন্ম, কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম, তিনি, আই এম গ্রেটফুল এন্ড আই এম থ্যাঙ্কফুল টু হিম যে তিনি রাজি হয়েছেন এই শোতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডক্টর আয়ান, তিনি একজন সাইকিয়াট্রিস্ট। আমি বলতে চাই যে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডাতে, he is going to be the first psychiatrist in Canada from Bangladeshi origin. তিনি সাইকিয়াট্রির উপর ডক্টরেট করেছেন, তিনি মেডিসিনে ডক্টরেট করেছেন, সো ডাবল ডক্টরেট। ডক্টর আয়ান, উনি সানিব্রুক হাসপাতালে এখন রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে কর্মরত আছেন। ডক্টর আয়ান, আপনি এতক্ষণ শুনলেন কথাগুলো, আমাদের শিক্ষক, অভিভাবক, আপনি বাংলা বুঝতে পারেন, সো আশা করি যে সবার কনসার্ন গুলো আপনি বুঝতে পেরেছেন। এবার আপনি একটু বলবেন আমাদেরকে যে আসলে আমাদের উদ্বেগের জায়গাটা আমরা কিভাবে মিটিগেট করতে পারি, বা আপনার সাজেশন কি? ইউ আর ফিল ফ্রি টু স্পিক। আপনি ইংলিশে বলেন, আপনি যদি বাংলা বলতে পারেন আপনি বাংলা বলবেন, আপনি যদি সিলেটি বাংলা বলেন
we will enjoy that. হ্যাঁ, Okay. অসুবিধা নেই। বাই দ্য ওয়ে বলে রাখি যে আমাদের পরের প্রজন্ম থেকে আমাদের এই প্রভিন্স আমাদের এই রাইডিং একজন এমপিপি হয়েছেন ডলি বেগম, প্রবাবলি ইউ নো হার নেম। শি ইজ অলসো ফ্রম সিলেট এবং উনি বাংলা বলেন কিন্তু সে বাংলাটা সিলেটি অ্যাকসেন্টে বলেন। তো ডক্টর আয়ন কুমার দে। Yeah. Okay. So some very, very good points have been brought up, and everything in theory sounds good. As in, the schools are doing the best they can, or supposedly doing the best they can based on very limited information. The issue becomes there's a lot of uncertainty regarding the practicality of how these measures are going to be done. To promote the safety of students. Will students be able to tolerate wearing a mask for so many hours? Will they touch their mask? Will they use their mask appropriately? Will they be reminded appropriately to wash their hands at the right time? So these are all practical issues that need to still be worked out, but sometimes you just need to get it started, right? We won't really know what happens until things start moving, and in terms of the safety profile, the safety of, like, I guess the risk of transmission in a given school will reflect the transmission in the general community that they're in. So TDSB is taking the right steps in ensuring that the high risk areas have smaller class sizes. Ideally, you would want all schools to have smaller class sizes, although there's the practical issues. Are there enough teachers? Do we have enough staff? Do we have enough space? So there's a lot of practical issues that play a role in the safety measures. In terms of keeping the space between students, I've seen lots of different models, but again, it comes down to how things will be done in practice. The province is also putting a lot of onus on individual schools, on teachers, and on parents to do screening. And again, it may or may not be practical. Parents need to be paying attention to whether their children are feeling well and checking in with them, and also making sure that they understand why they have to wear a mask, right? It's not enough to just tell them to wear a mask. They need to understand why they're wearing a mask and why they need to wash their hands. There's a lot of, I've read about the adapted school environment where there's going to be upgraded cleaning protocols, where they're cleaning the doors, cleaning the doorknobs, staggering the times. But again, logistically, how this will happen, we just don't know until it actually does happen. And this creates a lot of anxiety for people because we don't know how things will pan out until it happens. And so the decision to whether a parent decides to send their kid to school really depends on a lot of individual factors and your own tolerance or risk. Because the risk is low, but not zero. There is a real risk, and that'll be very hard to mitigate. But the schools are taking the best measures they can based on what information they have. So this will depend on the unique learning needs of your child. Some children need a lot more support than others, as was previously mentioned. It depends on the work schedules of the parents. Sometimes parents are not available at home to watch their kids, right? These are all practical issues, and parents feel pressured to, they may feel pressured like, I need to send my child to school, but then I'm also worried about them getting sick and then making other people sick. But then they also need to work. So they're juggling a lot of different decisions. It also depends on how reliable the technology is at school. Sometimes we struggle just to join in on Zoom. What if they don't have if you're living in a small apartment, you might not have space for your child to have a good learning environment to study, right? So these are all practical considerations. And then also the underlying health issues of the child. So if your child has asthma, that's an extra consideration because it may increase their risk of complications. So
in terms of what we can do to sort of enhance the safety of children, again, providing the education, telling them, reminding them they need to wash their hands frequently and how to actually wash their hands, reminding them how that they need to wear the mask and why they need to wear the mask, and then also taking into consideration who else you have at home. Do you have elderly grandparents in the home? And that, because that may change your risk tolerance as well. Do you happen to have any specific questions that I may be able to address? Okay. Sure. There are a few questions and we will go for questions. এবং আমাদের প্যানেলে যারা আছেন আপনারাও চাইলে সরাসরি ডক্টর আয়ানকে কোশ্চেন করতে পারেন। আমি সাইফ আপনার কাছে আবার আসি যে এই যে স্কুল আপনি একজন অভিভাবক, 15 তারিখে স্কুল শুরু হবে। সো আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তটি কেন নিয়েছেন? কিসের ভিত্তিতে আপনি আপনার বাচ্চাকে স্কুলে দেওয়া অথবা না দেওয়ার সিদ্ধান্তটি নিয়েছেন? কোন কোন বিষয় আপনাকে প্রভাবিত করেছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে? ধন্যবাদ। তো আসলে আমি ডিসিশন নিয়েছি আমার বাচ্চাকে স্কুলে দিব। এটা খুব একটা আসলে ছোট ডিসিশন, অনেক বড় একটা ডিসিশন এবং এটা অনেক চ্যালেঞ্জিং ডিসিশন ছিল আমাদের জন্য, যদিও আমরা স্টিল একটু শেকিং আমরা প্যারেন্টস পর্যায়ে যে আসলে কি হবে। তো আমার ডিসিশনের পিছনে আসলে কিছু কারণ ছিল। প্রথম কারণ সেটা হচ্ছে আমার বাচ্চার মানসিক গঠন। আমার বাচ্চা যখন 5 ঘন্টা বা 3 ঘন্টা যেটাই হোক, আমি জানি না কতক্ষণ হবে, যদি অনলাইন এতক্ষণ বসে থাকে, তো এটা ওর জন্য মানে অনেকটা মেন্টাল টর্চার। 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ আমরা মার্চ ব্রেকের পর থেকে দেখেছি এটা প্রত্যেক শুক্রবারে প্রত্যেক ফ্রাইডেতে একদিন তারা 1 ঘন্টা করে অনলাইনে থাকতো টিচারের সঙ্গে। তাতে তারা আসলে অনেক বোর্ড হয়ে যেত। আমার বাচ্চার বয়স 5 বছর, সে এবার সিনিয়র কিন্ডারগার্টেনে যাবে। তো আসলে তার জন্য অনেক আসলে কষ্টকর বিষয়টা যে এতক্ষণ যাবৎ অনলাইনে বসে থাকা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমি জানি না কতদিন লাগবে এই মহামারী, এই প্যান্ডেমিক চলে যাওয়ার জন্য, কতদিন এই আমার এই ভ্যাকসিনেশনটা আসবে। ততদিন কি আমি আমার বাচ্চাকে এভাবে বাসায় বসিয়ে রেখে অনলাইনে ক্লাস করাবো? মূল বিষয় যেটা হচ্ছে, আমরা ছোটবেলা যেটা করলাম যে আমাদের টিচারদের সামনাসামনি যখন আমরা বসতাম, বসাটাই আসলে কিন্তু আমাদের অর্ধেক শেখা হয়ে যেত। এখানে বাচ্চারা আরো লাইভলি টিচারদের সঙ্গে কমিউনিকেট করে এবং টিচারদের ওই যে ঝুমাপা যেটা বলেন, আই টু আই কন্ট্যাক্ট, এটা অনেক জরুরি একটা বাচ্চার জন্য, সে যে লেভেলেই হোক। তো একটা বছর যদি আমি চিন্তা করি যে পুরো একটা বছর তারা অনলাইনে ক্লাস করবে, এটা ওদের মানসিক গঠনের জন্য অনেক বড় বিষয়। হ্যাঁ, এখন সে স্কুল থেকে হয়তোবা সে আমার জন্য করোনা ভাইরাস নিয়ে আসতে পারে, তো সেটার জন্য আমার হসপিটাল আছে, আমাদের এখানকার যথেষ্ট ভালো দক্ষ ডাক্তার আছে, অনেক জায়গা থেকে আমরা সাপোর্ট পাই, গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাই, আমি আমার অফিস থেকে সাপোর্ট পাবো, সব জায়গা থেকে সাপোর্ট পাবো। কিন্তু আমার বাচ্চার যদি মানসিক গঠনটা না হয়, এই জায়গাটা আমাকে কে সাপোর্ট দিবে? এটা অনেক বড় একটা বড় বিষয় হয়ে যাবে সেটা আমার জন্য। তো এই প্রথম এই কারণটার জন্য আমি ডিসিশন নিলাম যে আমার বাচ্চা স্কুলে যাবে। এবং বাকি যেসব মেজারমেন্ট গুলো আছে, আমি বিশ্বাস করি আমাদের টিচাররা অনেক দক্ষ, অনেক ট্রেইনড, এবং গভর্নমেন্ট ওনাদেরকে অনেক বেশি আরো সাপোর্ট দেবে, অনেক নতুন টিচার জয়েন করবে, ওনারা আমার বাচ্চাকে নিশ্চয়ই স্কুলে ভালো ঠিকঠাক মতো কেয়ার করবে। এটুকু আমি বিশ্বাস রাখি, আমার বাই মাই হার্ট আমি জানি এটা হবে। বাকিটুকু যেটা সেই বিষয়গুলো আমি নিজে ইয়ে করতে পারবো। একটু কষ্ট হবে হয়তো বা প্রথম দিকে, কিন্তু সেটা আমি ইয়ে করতে পারবো, মিনিমাইজ করতে পারবো। এই বিষয়টার জন্য আসলে আমি চাচ্ছি যে বাচ্চা স্কুলে যাক। এবং আমি নিজে ডিসিশন নেইনি, আমি যখন নিজে একটু চিন্তা ভাবনা করছিলাম, আমি আমার বাচ্চাকে জিজ্ঞেস করছি তুমি কি চাও। ওকে আমি বুঝিয়ে বললাম তোমার গেলে কি হবে, কি সুবিধা হবে, না গেলে কি সুবিধা হবে। সবকিছু বোঝানোর পরে ও ডিসিশন নিল, না আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে খেলতে চাই, আমি আমার টিচারদের সঙ্গে দেখা করতে চাই, এবং আমি লাইভলি ওখানে থাকতে চাই। এটাই মূল বিষয়। আমার মনে হয় যে প্রায় সব বাচ্চারাই আসলে স্কুলে যেতে চায়। এখন অবশ্যই অভিভাবক হিসাবে আমাদের তো উদ্বেগ থাকে, আমরা মনে করি যে আমরা আমাদের সন্তানের সবচেয়ে ভালোটাই চাই।
এবং সাইফ যখন তার বাচ্চাকে স্কুলে দেওয়া ইন পার্সন ক্লাসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তার পেছনেও তার একজন বাবা হিসাবে, অভিভাবক হিসাবে সবচেয়ে মানে বেস্ট যেই ওয়েল উইশিং সেটাই তার পেছনে কাজ করেছে। আবার যিনি দিতে চাচ্ছেন না, একই রকম একই জায়গাটাই কাজ করেছে। আমি ঠিক এই জায়গাটা থেকে ডক্টর আয়ান আপনাকে একটু প্রশ্ন করি যে যেই প্রসঙ্গটা সাইফ তুলেছে যে দীর্ঘদিন অনলাইনে বা কম্পিউটারের সামনে থেকে থেকে অনলাইনে ক্লাসে একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি হয় যে এখন যখন স্কুল খুলবে আমরা জানি যে দুটি অপশন আছে সেখানে। অভিভাবকরা চাইলে তাদের বাচ্চাদেরকে রিমোট লার্নিং যে মেথড আছে সেই মেথডে রাখতে পারেন, চাইলে ইন পার্সন ক্লাসে দিতে পারেন। এখন ইন পার্সন ক্লাসে হ্যাঁ আমরা বুঝতে পারছি যে আমাদের একটা ঝুঁকি আছে, ভাইরাসের একটা ঝুঁকি আছে, আবার রিমোট লার্নিং এ একটা সাইকোলজিক্যাল একটা প্রেশারের একটা ঝুঁকি আছে। এজ এ সাইকিয়াট্রিস্ট, ফিজিশিয়ান ডক্টর আয়ান, আপনি একটু বলবেন যে এই জায়গাটা আসলে আমাদের কোন কোন বিষয়টাকে গুরুত্ব দেওয়া দরকার বা হাউ উই ক্যান অ্যাড্রেস দিস ইস্যু? So the way I would say it really depends on the individual child, right? And also the age of the child, right? Some children, and this is reflected in the decisions by the province for why high school is done in a certain way, where they do a hybrid curriculum, where it's half online, half in person. Well, for younger children, they decide to do it full school. So it just reflects that younger children need extra support. And a lot of the learning is not just from the teacher themselves. A lot of kids learn from from the socialization aspect, from learning from their peers, learning from kids, learning how to interact with others. So 50% of the learning almost is actually not even the lecture itself. It's actually being in the school environment. And that's where they learn essential life skills, and which we can't really simulate at home as effectively. So psychologically, for younger children, the toll of online learning is a lot more than on high school or older children or older kids. For older kids, even for them, they also experience a mental burden from being online all day, and also you don't seem to like retain the information as effectively when it's done online, especially continuously for hours. There's a lot of mental strain from that, so we call that Zoom fatigue. And people have been talking about this for people who've been working from home for hours and hours for months now. They express how much more tired they feel now than when they were going to work, where there was breaks to socialize. We don't really have that nowadays, and that those effects are going to be amplified in children. আরেকটা প্রশ্ন এখানে এসেছে, বেশ কয়েকজনে ডক্টর আয়ানকে সরাসরি প্রশ্নটা করেছেন যে এই যে দীর্ঘ সময় স্কুলের যে সময়টা থাকবে, এই ছোট ছোট বাচ্চারা এই সময়টা মাস্ক পরে থাকতে পারবে কিনা, এবং যদি তারা হয়তো থাকবে, স্কুল যদি বলে তাদেরকে মাস্ক পরতে, আমাদের বাচ্চারা তো এখানে স্কুলের কথা টিচারের কথাই সব শুনে, সেইটার কোনো হেলথ ইস্যুস আছে কিনা যে একটা লম্বা সময় এই বাচ্চারা মাস্ক পরে থাকবে? So wearing the mask for extended period of times, from what I understand, there shouldn't be any health related concerns, even for children with asthma. For example, I just came off a 26-hour shift where I wore a mask for almost over 20 hours straight. That said, it is important to see if or scheduling times where they can take a break. So suppose when they step outside for recess and they go to their own spaces, they might be given a chance to take off their mask and get some fresh air. But in terms of health concerns related to wearing the mask for 5 hours, 6 hours, 7 hours, there's no evidence for that. ঝুম, আপনার কাছে আসি। আপনি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে কাজ করেন এবং স্কুল খুললে আমাদের ছোট ছোট বাচ্চারা যাদেরকে নিয়ে উদ্বেগটা আসলে খুব বেশি, তারা আপনার তদারকিতে থাকবে। সো
আপনি এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করবেন যে আমাদের এই ছোট কিন্ডারগার্টেনের বাচ্চারা স্কুলে এই যে স্বাস্থ্যবিধির কথা বলা হয়, যে ডিস্টেন্সিং মেনটেন করার কথা বলা হয়, মাস্কটা পরে থাকার কথা বলা হয়, বা আর কারো জিনিসটাকে সে ধরে ফেলবে না, বা আমাদের ব্যক্তিগত আলাপচারিতায় অনেকে আবার এই কথাটা বলে যে বাচ্চারা হয়তো আরেকজনের মাস্কটা খুলে সে নিজের মুখে পরে ফেলবে। এই যে এটা করবেন না, এটা নিশ্চিত করার জায়গাটা আপনারা কিভাবে করবেন? সো যেটা বলছিলাম আমি প্রথমেই, যে আমরা গতকাল আর আজকে আমরা ক্লাসরুম সেট আপের জন্য প্ল্যান করছিলাম। আর আমরা গিয়ে মানে আজকে মেইনলি আমরা গিয়ে দেখেছি যে ফিজিক্যাল স্পেসটা কিভাবে করা যায়, যেখানে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং কাইন্ড অফ শুরু করে বাচ্চাদেরকে সেফ রাখার চেষ্টা করবো। তো এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে যে বাচ্চাদের সমস্ত মেটেরিয়াল গুলো আলাদা করে ফেলছি আমরা। প্রত্যেকে তাদের ইন্ডিভিজুয়াল সেট অফ মেটেরিয়ালস পাবে। আর ওদের যেমন এর আগে যেটা ছিল যে ওদের একটা কাবি ছিল, কাবির এতে ওদের সব জিনিসপত্র থাকতো। এখন সে কাবিটাই ওদের টেবিলের উপরে চলে আসবে একটা বক্সের মধ্যে, যেখানে ওদের নিজেদের পেন্সিল, নিজেদের মার্কার সবকিছুই একসাথে থাকবে। এটা একটা বড় প্র্যাকটিসের ব্যাপার, এবং আমি বলবো আই ওয়ান্ট টেক দিস অপরচুনিটি টু টক টু দ্য প্যারেন্টস যারা দেখছেন, তারাও এই কাজটা একটু আমাদেরকে হেল্প করলে ভালো হয়, যে কয়দিন বাকি আছে বাচ্চাদেরকে যদি আপনারা একটু প্র্যাকটিস করান যে না, এটা তোমার জিনিস, তুমি শুধু এটা ধরবে, এটা আর কাউকে তুমি দিবে না। খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা সবসময় কিন্ডারগার্টেনে স্পেশালি যে বইগুলো পড়ি ওগুলো হচ্ছে শেয়ারিং ইজ কেয়ারিং, ইটস শেয়ার, উই শেয়ার এভরিথিং, এই ধরনের বইগুলো সব আমাদের তাক ভর্তি থাকতো। বাট এখন আমাদের সবাইকে বলতে হবে বারবার করে যে নো শেয়ারিং, প্লিজ ডোন্ট শেয়ার এনিথিং। তো এই জিনিসটা আমরা বারবার ওদেরকে রিমাইন্ড করব, এবং প্রথমে ওদেরকে ভিজুয়ালি যাতে ওরা রিয়েলাইজ করে যে দিস ইজ দেয়ার বিলঙ্গিং, ওই জন্য আমরা আলাদা করে ওদেরকে বক্স দিব। সিটিং অ্যারেঞ্জমেন্টটাও সেরকম, যে টেবিল চেয়ার আমরা বের করে ফেলছি অনেকগুলোই, যে ক্লাসরুমটাতে আমরা আগে 27টা বাচ্চার অ্যাকোমোডেশন করতাম, এখন ওই ক্লাসরুমে 15টা বাচ্চার অ্যাকোমোডেশন হবে। সো অবভিয়াসলি ওদের ফিজিক্যাল ডিস্টেন্সটা বেশি থাকবে। আর মাস্ক পরার ব্যাপারটাতে আমি একই কথা বলতে, মানে আয়ান্দা যেটা বললো সেই সেম কথাটাই বলছি, সেটা হচ্ছে যে রিসেস, লাঞ্চ টাইম, যখন ওরা বাইরে খেলতে যাচ্ছে, এবং আমাদেরকে এনকারেজ করা হয়েছে যে ওদের আউটডোর প্লে টাইমটা যেন মানে ইনক্রিজ করা হয়। ওরা তো এমনিতেই কিন্ডারগার্টেনের বাচ্চাদেরকে আমরা 1 আওয়ার বাইরে খেলতে নিয়ে যেতাম, মানে অ্যাপার্ট ফ্রম দ্য লাঞ্চ টাইম। সো এখন হয়তো ওটা আরো এক্সটেন্ডেড হবে, so that they can get some chance to take off their mask and breathe. বাট ওই যে আপনি যেটা বললেন যে হ্যাঁ, মানে আরেকটা বাচ্চার সুপারম্যানের মাস্ক দেখে ওর স্পাইডারম্যানের মাস্কের বাচ্চাটাকে দিয়ে ও সুপারম্যানের মাস্কটা নিয়ে আসবে, এই রিস্কটা আছে। আমরা মানে we totally know that it's gonna happen. মাস্ক বিভিন্ন জায়গায় থাকবে, কারোটা মাথায় থাকবে, কারোটা নাকে থাকবে, কারোটা গলায় থাকবে, এই রিস্ক থাকবে, ওয়াশরুমের ফ্লোরে মাস্ক পরে থাকবে। All this we are anticipating and we are trying to troubleshoot all those problem. আমরা চেষ্টা করছি যে কোথায় কোথায় প্রবলেম গুলো সলভ করা যায়। আর এগেইন সেম, it's a teamwork, so প্যারেন্টদেরকেও হেল্প করতে হবে। যেমন বাসায় আপনারা বাচ্চাদেরকে বলতে পারেন, আমি যেটা আমার বাচ্চাদেরকে বলবো বলে ভেবেছি সেটা হচ্ছে যে একটা জড়ি থিওরি, বাচ্চারা যখন জড়ি দিয়ে খেলে তখন দেখবেন যে এই জড়িটা দিয়ে যখনই ওরা যেটাই টাচ করে দ্যাট গেটস দোজ থিং, ও স্পার্কল গুলো সব ওখানে চলে যায়। তো ওই স্পার্কল থিওরিটাই আপনারা বাচ্চাদেরকে বলতে পারেন যে if you touch something unsafe, if you touch a virus, that virus will spread everywhere you touch. So তুমি যদি মাস্কের ইনসাইডটাও টাচ করো তাহলে তোমার ভাইরাসটা মাস্কের ইনসাইডে চলে যাচ্ছে। জিনিস এই প্র্যাকটিস গুলো যদি আপনারা বাসায় করেন, আমার মনে হয় দ্যাট উইল বি হেল্পফুল। প্লাস আবার আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে যে ইমিউনিটি বুস্ট। আমি মনে হয় আয়ান্দা এটা আরো ভালো বলতে পারবে যে ইমিউনিটিকে বুস্ট করার জন্য কি কি করা যায় হেলথে, মানে দ্যাট কুড বি আ থিং দ্যাট দ্য প্যারেন্টস ক্যান প্র্যাকটিস। আর বাকিটা আমি বলবো যে let's wait and see, let's play by the ear and see how it happens.
Yeah, we can plan as much as we can, but sometimes we don't know until it happens. And then just be reassured that we are trying our best. This is an uncertain time and it has never happened. This is not something that any of us have prepared for, but we're trying our best. The situation, even in the hospitals where we actually have COVID cases, is actually under control. So there's no stories right now of healthcare workers being infected. Everything's we're washing our hands very frequently. We're wearing masks, and those measures seem to be enough to control it. And the numbers have, at least in the province of Ontario, have been pretty stable over the last few days. So these are all reassuring. এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ডক্টর আয়ান, যে মানে আমরা যে জিনিসগুলো এখন পত্রপত্রিকায়, কানাডিয়ান পত্রপত্রিকায় প্রায়শই পড়ি, যে প্রথম দিকে যে বিষয়গুলো ছিল যে হাসপাতালে জায়গা হচ্ছে না, ডাক্তারের ক্রাইসিস, চিকিৎসা পাওয়া যাচ্ছে না, শুরুর দিকে কিন্তু আমরা কানাডাতে ওই বিষয়গুলো দেখেছি। এখন কিন্তু সেই জায়গাগুলো নাই, বরং আমরা এখনকার নিউজে তো দেখি যে হাসপাতাল খালি আছে। আমরা কিছুদিন আগে একটি হসপিটাল অ্যানাউন্স করলো যে তাদের আইসিইউ পুরোটা খালি। সো ওই জায়গাটায় বোধহয় আমরা একটা সুবিধাজনক অবস্থায় আছি। আমরা সেই আলোচনাটা আবার একটু ইয়ের কাছে শুনবো, ডক্টর আয়নের কাছে শুনবো। সৈয়দ ফখরুদ্দিন, আপনার কাছ থেকে একটু শুনি যে ঝুম যে কথাটা বলছিল যে বাচ্চাদের, তাদেরকে নিয়ে তাদের প্রস্তুতির কথাটা, আপনার ক্ষেত্রে অবশ্য আপনারা যেই লেভেলে যে ক্লাসগুলোতে পড়ান, আপনাদের হয়তো অতটা সমস্যা নাই যে ছোট বাচ্চারা একটা মাস্ক খুলে আরেকজনের পরে ফেলবে, আপনাদের হয়তো নাই। বাট ক্লাসটা যখন শুরু হবে, একজন শিক্ষক হিসাবে, একজন অভিভাবক হিসাবে, আপনি তো অভিভাবকও, আপনি কোন জায়গাটায় কোন চ্যালেঞ্জটাকে দেখছেন? সেকেন্ডারি স্কুলের কথা যদি বলি, সেখানে মাস্কের পরার বিষয়টা অত বেশি কঠিন হবে না। সেকেন্ডারি স্টুডেন্টের ক্ষেত্রে তারা ম্যানেজ করতে পারবে ভালো। তারা সেকেন্ডারি স্টুডেন্টের ভিতরে যারা গ্রেড 9-10-এ আছে, তারাও অলরেডি মা বাবার সাথে এখন যখন বেরোচ্ছে, তারা অলরেডি কাইন্ড অফ ট্রেইনড how to wear masks, so they can manage it very easily, comfortably. তারা মিস করবে স্টিল কতগুলো জিনিস, যেটা হলো যে তারা ইউজ করতে পারবে না এই যে লকার। এটা একটা বড় চ্যালেঞ্জিং তাদের জন্য হবে। আর এলিমেন্টারি লেভেলে কিন্ডারগার্টেন টু গ্রেড 4 কিছু অবশ্যই যেই চ্যালেঞ্জগুলোর কথা সাদিয়া খান বললেন, আমি ভিজুয়ালাইজ করতে পারছি যে এগুলি হবে। যে কারো মাস্ক ঝুলে থাকছে, কারো মাস্ক একজন টানাটানি করছে, কারো মাস্ক নাই, বাথরুমে পড়ে আছে, হলওয়েতে পড়ে আছে, এগুলি কিন্তু হবেই। তো সেই ধরনের সমস্যা মাস্ক নিয়ে থাকবে না ওখানে। ওখানে আমার মনে হয় স্টুডেন্টরা তারা মোর এফিশিয়েন্টলি মাস্ক ম্যানেজ করতে পারবে। বাট স্টিল এলিমেন্টারি লেভেলে আমি বলবো প্যারেন্টদের কে যারা স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, তারা যেন একাধিক মাস্ক তাদেরকে দেন। মানে একাধিক মাস্ক তাদের কাছে থাকতে হবে, কারণ কিছু মাস্ক নষ্ট হয়ে যেতে পারে, হয়তো ড্রপলেট হয়ে ভিজে যেতে পারে, বা অ্যাক্সিডেন্টালি ওয়াশরুমে পড়ে ফ্লোরে নষ্ট হয়ে যেতে পারে। মোর দ্যান ওয়ান, আমি বলবো যে কয়েকটা 4-5টা থাকার দরকার অ্যাটলিস্ট বাচ্চাদের যা এলিমেন্টারি লেভেলে, বিশেষ করে আপ টু গ্রেড 4। আমি কি আপনার প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারছি? ঠিক আছে, হ্যাঁ, সেটাই একটা বিষয়। ডক্টর আয়ান, বেশ কয়েকজন কিন্তু একটা কনসার্ন আমাদের যারা দেখছেন তাদের মধ্য থেকে একটা কমন একটা উদ্বেগ, কনসার্নের জায়গাটা হচ্ছে অনেকে মনে করছেন যে ইট ইজ টু আর্লি, যে এখন স্কুল খুলে দেওয়ার ডিসিশনটা একটু আর্লি হয়ে গেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক যেটা আর্লি হয়েছে, না অথবা এটাই ঠিক আছে যে বাচ্চাদেরকে আসলে এই পরিস্থিতিতে স্কুলে পাঠানোটাই ঠিক ছিল? Okay, so regardless, if the physicians weren't really consulted when the decision was made to restart the schools, there was no consultation. It was because right now governments are in a difficult position. They're trying to weigh the risk, because the risk will not be zero, right? They're trying to weigh the risk and trying to weigh the cost of delaying the school year more, right? So they're making the difficult choice between do the risk of delaying the school outweigh now the low risk of contamination? So that's what the government decided. Is it too early?
in one sense, the numbers are reassuring that the numbers have been stable or in coming down. And it's really dependent on the area of the province you're in. There's some communities that are completely have 0 cases. So those communities are appear more ready to go. Other communities are in high risk areas. It may be early for them. So it really is based on the individual location they're in. And that's why the province has sort of given it a lot more freedom to individual school districts to decide what they want to do, so they can match their precautions to the risks in their community, right? It's hard to, Canada is such a big country, it's so diverse and so wide. And so it's hard to apply a blanket policy towards such a big country. And that's why a lot of the onus has gone to individual school districts. As for there's been a question regarding vaccines. So there's been a lot of progress regarding vaccines, and we're in there's various clinical trials around the world regarding progress. We're hoping we don't really have a realistic timeline at the moment. We're hoping it could be as early as the end of this year, but that will be the earliest, as in terms of one being developed. Whether the question then becomes of distribution. How do we get produce enough of the medication and then distribute it to across Canada? So that's a logistical issue, which I don't really have the answer for, right? But and they'll likely use a lot of what they use for flu vaccinations, the same structure to distribute the vaccine for this. But again, there's a lot of uncertainties, but we made a lot of progress on developing the vaccine. We just don't have the exact timeline yet. Dr. Ayan's কাছে সেটা হচ্ছে মানে I have a child who's going to the middle school. So like how to handle the pressure, like peer pressure, like যেটা ফখরুদ্দিন স্যার বললেন যে ওখানে মিডল স্কুলে ওই চ্যালেঞ্জটা থাকবে না, যে মাস্ক পরে থাকবে না থাকবে, ওই চ্যালেঞ্জটা থাকবে না। বাট আমি দেখেছি যে মলে বা কোথাও যে বাচ্চারা ওরা কুল, মানে দে হ্যাভ টু বি কুল, আই ডোন্ট ওয়্যার মাস্ক, আই এম কুল, এই ধরনের একটা অ্যাটিটিউড থাকে, অথবা ওদের হাগ দিতে হয় ফ্রেন্ডদেরকে। হ্যাঁ, সো how we can handle those part in like from the perspective of like psychological point of view. Yeah, that's very challenging, and that's the interesting thing about children, is like, especially apply schools opening, because you can't apply a blanket policy towards all the age groups. Every age group will have its own unique challenges. In middle school in particular, as you mentioned, there's a desire to want to fit in, and then the challenge becomes to parents and to teachers about educating their kids about why, or making it cool and helping them understand why it is important. So it will take a bit of marketing towards that population to get them to help them understand why they really need it. And then also, kids don't, after a certain age, kids don't respond well to not having a choice. So you need to bring in some option of choice when possible. So that could be the choice of what type of mask they wear, the color of the mask, the material of the mask, how they decorate the mask. These are all factors that may improve adherence. আরেকটা বিষয় একটু ডক্টর আয়ান একটু আমি শুনতে চাই, যে আমাদের অনেক বাচ্চারা যারা নানা কারণে চ্যালেঞ্জড, তো আমাদের যে সন্তানেরা চ্যালেঞ্জড, সেই বাচ্চাদের আমরা স্কুলে তাদের জন্য কতটা ঝুঁকিমুক্ত এই সময়ে তাদেরকে স্কুলে পাঠানো? So that I understand. So you're talking about children with additional educational demand. With yes, some has like a yeah, who are I think what he is trying to say about the students who have autism, who are developmentally disabled. Yeah. So for them, it really depends on what other underlying health issues they have. If they are otherwise healthy, unfortunately, these children were disproportionately affected by the pandemic, because they in particular need a lot of extra attention. That's not all parents can afford to get that individualized attention at home.
right? So they need that attention in classes. So for them, it's really hard for parents to decide what to do for them, because they need to weigh the risk of who else is available at home versus versus the risk of not them falling further behind at home. One of the options that have been I guess played around with in other countries, and then this idea of creating pods or learning pods for parents. So you could create these learning pods with groups of parents with similar children with similar needs, and then create it for them. Again, there's logistical and practical issues that I'm aware of, but I can't really comment on how it would really pan out. But these are just floating ideas. But it's not. There's no easy solution. But I do agree they are disproportionately affected by the pandemic. আচ্ছা, এখানে জি, কেউ বলছিলেন? জি, আমি একটু আমি আসি আপনার কাছে। আমি জাস্ট একটা র‍্যাপ আপ দিই। দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছি আসলে যে স্কুল খুলছে, অভিভাবকরা কি করবেন এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমরা আমন্ত্রণ জানিয়ে আমাদের সঙ্গে নিয়ে এসেছে ডক্টর আয়ান কুমার দে, পিএইচডি। উনি সাইকিয়াট্রিস্ট এবং ডক্টর বোথ। তিনি কথা বলছেন, আমাদের বিভিন্ন প্রশ্নের তিনি উত্তর দিচ্ছেন। আমাদের সঙ্গে দুইজন শিক্ষক আছেন, সাদিয়া খান জুম, তিনি আর্লি চাইল্ড এডুকেটর। আমাদের সঙ্গে সৈয়দ ফখরুদ্দিন আছেন, তিনি এলিমেন্টারি এবং হাই স্কুলে পড়ান। অভিভাবকদের ভাবনাগুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে ব্যাংকার সাইফ ভুঁইয়া আছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমরা আপনাদের কাছ থেকেও বেশ কিছু মতামত পেয়েছি, সেগুলো আমরা ডক্টর আয়ানের সামনে তুলে ধরেছি। যতদূর সম্ভব তিনি উত্তর দিয়েছেন, এবং আরো আমরা নিশ্চয়ই কনসার্ন গুলো আমাদের কাছে আসলে আমরা ডক্টর আয়ানের কাছে পৌঁছে দেব। এবং আজকে আমরা প্রায় 1 ঘন্টার মতো সময় কথা বলেছি, আমরা শেষ করব। তো আমরা শেষ রাউন্ডে এসে একটু সাইফ, আপনি যে কথাটি শুরু করেছিলেন সেটা শুনবো, পাশাপাশি আপনার কাছ থেকে একটা কনক্লুডিং একটা কমেন্ট আমি চাইবো যে আমাদের অভিভাবকদের, আপনি আপনার সন্তানকে ক্লাসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কেন নিয়েছেন সেটি আপনি বলেছেন। বাট একজন অভিভাবক হিসাবে, কমিউনিটির একজন সদস্য হিসাবে আপনি আমাদের বাকি অভিভাবকদের জন্য কি কথা বলতে চান? আমার দুটো প্রস্তাবনা। একটা প্রস্তাবনা হচ্ছে স্কুলগুলো কেন একটা ওপেন হাউসের মতো একটা ডে করে টিচারদেরকে গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করছে না, আসেন আপনারা দেখে যান আমরা কি আপনার স্টুডেন্টকে, আপনার কিডসকে, আপনার বাচ্চাকে কিভাবে আমরা এখানে স্কুলে ইন পার্সন পাঠদান করব। এই জিনিসটা করতে পারে আমার মনে হয় স্কুলগুলো। আর পাশাপাশি একটা বিষয় ক্লিয়ার করা দরকার স্কুলগুলো, যেটা গভর্নমেন্টও বলছে না বা স্কুলগুলো বলছে না, যে কোনোভাবে যদি কোনো একটা বাচ্চার বা বাচ্চার পরিবারের কারো যদি কোভিড আক্রান্ত হয়, সেক্ষেত্রে ওনাদের স্কুলগুলো কি মেজারমেন্ট নেবে, বা ওই ক্লাসে যারা উপস্থিত ছিল বা টিচার যারা ছিল ওনাদের কি হবে, কিভাবে ওনারা এই সিচুয়েশনটা হ্যান্ডেল করবে, এই জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার স্কুলগুলোর। আরেকটা বিষয় হচ্ছে, আমি আমার পার্সপেক্টিভ থেকে আমি সকল অভিভাবকদেরকে বলবো, অবশ্যই এটা একটা বড় চ্যালেঞ্জ, আমরা কখনোই যেটা মুখোমুখি হই নাই, এটা নতুন একটা চ্যালেঞ্জ সবার জন্যই। কিন্তু স্টিল আমাদের এট দ্য সেম টাইম আমাদের চিন্তা করতে হবে যে আমাদের বাচ্চারা আসলে কিভাবে শিখবে, কি শিখবে। তো যারা এলিমেন্টারি লেভেলে বা যারা হাই স্কুলে, প্রত্যেকেরই ডিফারেন্ট একটা ভিউজ আছে। বাট স্টিল আমার মনে হয় সবার বাচ্চাদেরকে স্কুলে পাঠান, আমার মনে হয় সেটা একটা বড় একটা বিষয় হবে। হ্যাঁ, অনলাইনে পড়ালেখা করা যায়, কিন্তু সেটা অবশ্যই একটা লিমিটেড। কিন্তু স্কুল অবশ্যই একটা স্কুল, ওপেন গ্রাউন্ড, সেখানে অনেক কিছু শিখতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি নিজেরাও একটু সচেতন হই, নিজেরাও একটু ভালো করে বাচ্চাদেরকে সুন্দর করে বলেই, নিশ্চয়ই বাচ্চারাও শুনবে। এবং যারা হাই স্কুলে আছে ওদেরকে আমার মনে হয় না ম্যানেজ করা খুব কঠিন কিছু। জাস্ট যারা এলিমেন্টারি স্কুলে আছে ওদেরকে একটু চ্যালেঞ্জিং, বাট স্টিল ইট ইজ ডুয়েবল, আই বিলিভ, বিকজ লাস্ট ফিউ মান্থস আমরা দেখিয়েছি যে আমরা করতে পারি। তো আমার মনে হয় এটা খুবই সম্ভব। এবং সামনে উইন্টার সিজন আসছে, একটু বেশি কেয়ারফুল হতে হবে। আমার মনে হয় আর খুব বেশি কঠিন কিছু হবে, কারণ যে অলরেডি আমরা একবার দেখে ফেলেছি আমরা পারি।
উইন্টারের চ্যালেঞ্জটা আসলে ডক্টর আয়ান ভালো বলবেন। আমি রিকোয়েস্ট করবো যে ডক্টর আয়ান উইন্টারের চ্যালেঞ্জটা কি একটু এক্সপ্লেন করবেন। আর যেটা সাইফ যে কথাটা বলেছেন যে একটা ওপেন হাউস করা, গুড প্রপোজাল, বাট আমার কাছে মনে হয়েছে যে হয়তো এই সময়ে যখন আমরা জমায়েত আমরা করতে পারি না স্বাস্থ্যবিধি বা সিটির নিয়ম বা হেলথ কানাডার নিয়ম অনুসারে, সেই জায়গা থেকে সম্ভবত টিডিএসবি এই ধরনের কোনো পরিকল্পনা তারা হয়তো করেনি। কিন্তু টিটিএসবির যে ইমেল গুলো আসে, সাদিয়া খান জুম শুরুতে বলছিলেন যে প্লিজ প্লিজ আপনার ইমেলটা চেক করবেন। সাহেব আপনিও হয়তো ইমেল গুলো দেখেন, যে ইমেলে কিন্তু দেখবেন যে টিটিএসবি বা স্কুল কি করছে। এই সপ্তাহ থেকে তো, এতদিন তো টিডিএসবির ইমেল আসতো, এখন তো ইন্ডিভিজুয়াল স্কুলের ইমেল আসতে শুরু করেছে। অলরেডি আমার দুটি মেয়ে স্কুলে পড়ে, তারা স্কুলের ইমেল পেয়েছে যে স্কুল খুলবে, তাদের কি প্রস্তুতি, এইসব বিষয়। সো গার্ডিয়ানরা সবাই যদি একটু ইমেল গুলো দেখেন, ইমেল গুলো পড়েন, আমার মনে হয় যে অনেক ইনফরমেশন সেখানে পাওয়া যাবে। বাট এগেইন আমি হয়তো যে আমার ব্যক্তিগত যোগাযোগের কারণে এই প্রস্তাবটা আমি হয়তো টিডিএসবি কে কালকে পৌঁছে দিতে পারবো। সেটা কারণ টিডিএসবির একজন স্পোক্স পার্সনের আমার সঙ্গে আলাদা করে একটা লাইভ করার কথা ছিল, কিন্তু উনি অলমোস্ট এভরি 2 days উনি আমাকে বলেন যে আমি টাইম করার চেষ্টা করছি। বাট আমি আসলে আর এখন মনে করছি যে না, আসলে তাদের টাইম করাটা ডিফিকাল্ট, বাস্তবতার কারণে আর কি। বাট আমরা ইনফরমেশন গুলো পৌঁছে দিতে পারবো। আমি সাদিয়া খান জুম আপনার কাছে যাব, যে আমাদের শেষ সময়, যেহেতু আপনি বাচ্চাদেরকে নিয়ে থাকবেন, আপনার প্রস্তুতির কথা আপনি বলেছেন, কিন্তু যে অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে পাঠাবে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? মোরলেস যা বলার ছিল আপনি অলরেডি বলে দিচ্ছেন, যেটা হচ্ছে যে অনগোয়িং কমিউনিকেশন। বাট সাইফ ভাইয়ের যেটা প্রস্তাব ছিল যে ওপেন হাউস ইজ নট পসিবল। ইভেন ইউজুয়ালি আমি পিএডে আমার ছেলেকে নিয়ে যাই স্কুলে, ও আমার সাথে থাকে, কিন্তু এখন আমি ওকে নিতে পারছি না সাথে, বিকজ অফ দ্য এক্সপোজার। লাইক হি ইজ নট পার্ট অফ দ্যাট কোহোর্ট। আমরা একটা কোহোর্ট ক্রিয়েট করেছি, হি ইজ নট পার্ট অফ দ্যাট কোহোর্ট। সো ফর দ্য সেম রিজন প্যারেন্টদেরকে ওপেন হাউস করে ক্লাসরুমে এন্টার করাটাও ইটস নট পসিবল, বিকজ দে আর নট পার্ট অফ দ্য কোহোর্ট। বাট ইট ডাজন্ট মিন যে ওরা পার্ট অফ দ্য কোহোর্ট না বলে যে they are not part of the team. That's not it. They are part of the team, and we are ready to communicate. Call us, send us email as many as possible. Like you want. আমাদের এখন আসলে অনলাইনে কাজের সময় বেড়ে গেছে। আমরা কিন্তু এখন রাত 10টায় ইমেলে রেসপন্ড করি, যেটা হয়তো স্কুলে থাকতে মানে ফিজিক্যালি যখন স্কুলে ছিলাম তখন হয়তো ছিল না। So just send us email. Try to get the personal email for like TDSB email of your parents, of your teacher. আপনারা ইমেল পাঠান, কথা বলেন, জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, ফোন করেন, কোনো সমস্যা নাই। সো এটা এবং আমার মনে হয় যে টুগেদার we got this. Like something good will come out. দর্শক, একটা তথ্য শেয়ার করে রাখি আপনাদের সাথে, যে যারা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রি রেজিস্ট্রেশন হয়েছে ইমেইলে, টেলিফোনে, যে আপনার বাচ্চাকে আপনারা ক্লাসে দিবেন নাকি অনলাইনে দিবেন, কোন ব্যবস্থায় দিবেন, যারা কোনো কারণে সেই ইমেলটা মিস করেছেন বা টেলিফোনটা মিস করেছেন, বা আপনারা বলতে পারেননি যে আসলে বাচ্চাকে অনলাইনে দিবেন, রিমোট লার্নিং এ দিবেন অথবা ক্লাসে দেবেন, তারা আগামীকাল 3 তারিখের মধ্যে এটি একটি অপশন আছে যে তারা যে স্কুলে বাচ্চাটি পড়ে, এই স্কুলে ফোন করে আপনারা স্কুলকে জানাতে পারেন যে আমার বাচ্চা রিমোটে যাবে অথবা অনলাইন অথবা ক্লাসে যাবে। সেটি আগামীকালকে পর্যন্ত আপনারা এই অপশনটি আছে, স্কুলে আপনারা বলতে পারেন। আমরা আসি সৈয়দ ফখরুদ্দিন আপনার কাছে। আপনি আমাদের অভিভাবকদের জন্য, আপনি হাই স্কুল, আপনি এলিমেন্টারি স্কুলে পড়ান, অপেক্ষাকৃত বড় বাচ্চাদেরকে পড়ান, আমাদের অভিভাবকদেরকে আপনি কি বলে আশ্বস্ত করবেন? অভিভাবকদের মতো আমরাও চিন্তা করছি, আমরাও টিচার, আবার আমরাও অভিভাবক স্কুলের। আমার স্কুল গোয়িং বাচ্চা নেই, যদিও তারা বড় হয়ে গেছে, তারা ইউনিভার্সিটি পাশ করে ফেলেছে, সেটা ভিন্ন কথা। বাট আমাদের লট অফ কলিগস আমাদের আছে যারা এই স্কুলে টিচ করতে আসবে, এবং দে ডু হ্যাভ দেয়ার কিডস হু আর সাপোজ টু গো টু স্কুল। সো তাদের জন্য সেই পার্সপেক্টিভ যদি চিন্তা করি, তাহলে খুবই চ্যালেঞ্জিং যে তারা টিচার হিসাবে, আমার মনে হয় রিয়েল সিনারিও
তারা সাদিয়া খানও তার মধ্যে একজন, যে তার স্কুল গোয়িং কিড আছে। তো সেটা যথেষ্ট এখানে মানে চিন্তার আছে, সে কিভাবে সেফ থাকবে এবং তার স্টুডেন্টদের কিভাবে সেফটি সিকিউরিটি চিন্তা করবে, আর তার নিজের ওন স্টুডেন্টরা যখন ক্লাসরুমে যাবে তাদের কিভাবে চিন্তা করে দেখবে। আমি প্যারেন্টদের জন্য যেটা বলবো, অ্যাজ আই সেড বিফোর অলসো, একটু বেশি সতর্কতা, একটু মোর ফোকাস থাকতে হবে। এভাবে চিন্তা করতে হবে যে একটা ভিজুয়ালাইজ করতে হবে যে কি হতে যাচ্ছে স্কুলে। মানে নিজে বসে চিন্তা করলে দেখা যাবে যে এখন আচ্ছা আমার ছেলে এলিমেন্টারি স্কুলে পড়ে, তাহলে সে ক্লাসরুমে লাঞ্চ খাবে, সে জিমে যাইতে পারবে না, তার লাইব্রেরি থাকবে না, তার তাহলে তার সে লাঞ্চ খেতে হলে তাকে ক্লাসরুমে খেতে হবে, তাহলে লাঞ্চটা কিভাবে দিব। আর যাতে স্কুল সাপ্লাই যত মিনিমাম সম্ভব সেটা যেন মিনিমাইজ করা যায়, খুব বেশি তার ব্যাকপ্যাক ভারী করার আমার মনে হয় দরকার নাই। যত কম আইটেম নিলে সম্ভব হয়, তার পক্ষে ম্যানেজ করা সুবিধা হয়, সেটুকুর ভিতরে রাখা ভালো। আর আমি যেটা বলবো, একটু সাইফ ভুঁইয়া সাহেবের মতো একটু কারেজ থাকা দরকার, মানে একটু সাহস লাগবে যে we are in a world, like we have to deal with it, like this is a generational unprecedented challenge we are facing that has not happened in 100 years or like so. এটা এমন একটা জিনিস যেটা আমরা ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমরা এটা এক্সপেরিয়েন্স করতেছি, এটা কখনো হয় নাই। তো অতএব এটাতে তাদের একটু বাড়তি চিন্তা, সতর্কতা, মানে এটা দিতেই হবে। বাচ্চাদের সময় দিতে হবে, স্কুল থেকে যাওয়ার সময় দিতে হবে, যাওয়ার আগে সময় দিতে হবে, রাতে চিন্তা করতে হবে যে কিভাবে এই জিনিসগুলি তার রুটিনের ভিতরে আনতে হবে। আই নো প্যারেন্টস, দে ডু হ্যাভ দেয়ার ওন থিং টু ডু, দে আর বিজি উইথ দেয়ার জব, বাট স্টিল আমি এটার কোনো বিকল্প দেখি না যে বাচ্চাদের পড়াশোনা নিয়ে একটু খোঁজ খবর করা। এবং ফরচুনেটলি আমাদের কমিউনিটির লোকজন কিন্তু অনেক বেশি বাচ্চাদের খোঁজ খবর রাখেন, এটা নিয়ে আমাদের কমপ্লেন নাই। অনেক ক্ষেত্রে বেশি রাখেন, অনেক ক্ষেত্রে ওভার কনসাস, ওভার প্রোটেক্টেড। তো সেই অফকোর্স সেটা থাকা ভালো। ওভার প্রোটেকশনের চিন্তা থেকে অবশ্যই আমাদের অভিভাবকরা যারা উদ্বিগ্ন আছেন যে স্কুলে পাঠাবো অথবা রিমোটে রাখবো, সেই চিন্তাটা আসলে সেই উদ্বেগ থেকে, যে ওভার প্রোটেকশনের চিন্তা থেকে আসলে এসেছে আমাদের। সেটাও খারাপ কিছু না, সেটা অবশ্যই ভালো কিছু না, সেটাই। তবে একটা জিনিস হচ্ছে যে আলটিমেটলি ডিসিশনটা নেবেন প্যারেন্টরা এখানে। এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে প্যারেন্টরা যদি মনে করেন যে না হেসিটেন্ট, না আমার সে ম্যানেজ করতে পারবে না, আমি পাঠাবো না তাকে স্কুলে, ফাইন, আপনি পাঠাবেন না, কোনো অসুবিধা নাই। এটা তার অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি না। এগুলি কিন্তু সবাই মানে পাবলিক হেলথের যে মেজারগুলি যারা করছেন বা যারা এটার সাথে, সবাই কিন্তু এগুলি নিয়ে জানে। যথেষ্ট ফ্লেক্সিবিলিটি আছে এখানে। ইয়ার কাছে যাই, আয়ানের কাছে যাই, আমরা শেষ করবো, অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ ফখরুদ্দিন ভাই। দর্শক, যে সিদ্ধান্তটি আপনার সন্তানকে ক্লাসে পাঠাবেন, রিমোট ক্লাসে রাখবেন, সিদ্ধান্তটা অবশ্যই আপনি নেবেন। কিন্তু আমরা শুধু আলোচনাটা করতে চেয়েছি যে দুটি ক্ষেত্রেই সুবিধা অসুবিধাগুলো কি, বা আমাদের যারা সংশ্লিষ্ট জায়গাগুলোর সঙ্গে সম্পৃক্ত আছে তারা কি ভাবছেন, তাদের প্রস্তুতি কি। আমরা ডক্টর আয়ানকে রিকোয়েস্ট করে নিয়ে এসেছি যে ডক্টর আয়ান একজন তরুণ চিকিৎসক, যিনি দুটি ডক্টরেট করে আমাদের কমিউনিটির, আমাদের মানে পরের প্রজন্ম, উই ফিল প্রাউড অফ হিম। এবং আমি এই কথাটা যারা পরে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, যারা, তাদের জন্য আবার নতুন করে বলি যে কানাডাতে বাংলাদেশি বংশোদ্ভূত, হি ইজ গোইং টু বি দ্য ফার্স্ট সাইকিয়াট্রিস্ট ইন কানাডা ফ্রম বাংলাদেশি অরিজিন। সো ডক্টর আয়ান, আমি শেষ করবো আপনাকে দিয়েই। আপনি প্রথমত যে উইন্টারের যে চ্যালেঞ্জের কথাটা এসেছে, সেই বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন। পাশাপাশি অ্যাজ এ ফিজিশিয়ান, অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট, আপনি আমাদের অভিভাবকদের জন্য, those who are concerned about sending their kids to school, বা যারা মনে করছেন যে
it is too early to open the school, অথবা যারা মনে করছেন যে what is going on, আপনি আপনার ভাবনাটা একটু তাদের জন্য বলেন। Yeah. So again, as I've said, it really depends on the individual person, what individual factors, where they live, who else is living at home, individual needs of their child, their own practical issues regarding whether their environment at home is suitable for learning, whether their work schedules allow it. So it really depends on those individual factors. So I can't really give overall recommendation that's blanket to everyone. This has to be individualized. Now, parents, it really depends on your own risk profile. The risk is low, but very real, and is not zero. So it depends on what's going on at home and what other factors are involved in your life, and also the health of the child as well. If the child has uncontrolled asthma, that's an additional consideration. For those parents who do decide to keep their children at home, it's important that you allow your kids to still socialize in the ways that they need to, still stay in touch with their friends, either online or in person in a socially distanced way, because that's also a big part of their education. Beyond the school, is just being in touch with their peers. আমরা শেষ করার আগে একটি কমেন্ট যেটা বাংলাদেশ থেকে করেছেন একজন, তিনি এসএসসি পরীক্ষার্থী, বাংলাদেশের একজন এসএসসি পরীক্ষার্থী হৃদয় ইসলাম অনেক। তার পয়েন্ট আমার পছন্দ হয়েছে। এগেন, এটা আমার ব্যক্তিগত পছন্দ, আপনাদের পছন্দ নাও হতে পারে, বাট তবু আমি জাস্ট একটু শেয়ার করে আমাদের এই আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক বলে। হৃদয় যে কথাটি বলতে চেয়েছে, সে এসএসসি পরীক্ষার্থী, বাংলাদেশে এসএসসি পরীক্ষাটি বোধহয় হবে না, সেরকম একটি আলোচনা হচ্ছে। হৃদয়ের প্রশ্ন হচ্ছে যে স্যার, বাংলাদেশে তো সবাই মার্কেটে যাচ্ছে, শপিং কমপ্লেক্সে যাচ্ছে, গার্মেন্টস খোলা, গার্মেন্টসে কাজ করছে, সবাই সব জায়গায় আসা যাওয়া করছে, তাতে যদি সমস্যা না হয় তাহলে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে গেলে কেন সমস্যা হবে? এটি খুবই একটি, আমি মনে করি আমার ব্যক্তিগত খুবই ভ্যালিড কোশ্চেন। সেই প্রশ্ন নিয়ে বাংলাদেশের যারা নীতি নির্ধারক তারা ভাবতে পারেন। আমি বা আমরা আসলে ঠিক সেই জায়গাটায় ঢুকবো না। কিন্তু হৃদয়ের এই যে পয়েন্টটা, তার পয়েন্টটাকে নিয়ে যদি আমরা আমাদের জায়গাটা যদি একটু ফেলি, সে জায়গায় কিন্তু আমরা ডক্টর আয়ান, কারেক্ট মি ইফ আই এম রং, যে আমরাও কিন্তু, যে আমরা ফ্যামিলিতে যারা অভিভাবকরা আছি, আমরা বাইরে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, হ্যাঁ, বাইরের মানুষের সঙ্গে মিশে আমরা কিন্তু আবার বাসায় আসছি, এসে সেই বাচ্চার সঙ্গে বাচ্চাকে কাছে ডেকে নিচ্ছি, কথা বলছি, সবকিছুই করছি। সো বাচ্চাটি যখন স্কুলে যাবে, সেই স্কুলের যে সিস্টেম, সেই সিস্টেমে সে থাকবে তার নিজস্ব একটা কোহর্টের মধ্যে। যে জুম যে কথা বলেন যে বাচ্চাদের জন্য একটি কোহর্ট করা হয়েছে, তারা তার মধ্যে থাকবে। তো সেই বাচ্চাটি স্কুলে যাবে, তার গণ্ডির মধ্যে থাকবে, বাসায় ফিরে আসবে। এই যে আমি বাইরে যাচ্ছি, মিশছি, বাসায় আসছি, এবং আমার বাচ্চা স্কুলে যাচ্ছে ফিরে আসছে, এই দুইটা জায়গার মধ্যে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ, কোনটা বেশি প্রশ্নবোধক, সেই ভাবনাটা অভিভাবক হিসাবে আমরা ভাবতে পারি। এটি জাস্ট ভাবনার জন্যই আমি এই বরিশাল থেকে যেই আমাদের তরুণ বন্ধুটি যে মতামতটি করেছেন আমাদের লাইভটি দেখতে দেখতে, সেটি আমি আমাদের যারা দেখছেন কানাডাতে তাদের সঙ্গে আমি শেয়ার করলাম। শেষ করার আগে ডক্টর আয়ান, আপনাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য। আমি চাইবো যে আয়ানরা তো নতুন প্রজন্ম, আমাদের কাছ থেকে আসলে তারা বিচ্ছিন্ন হয়ে যায়, বাট আমি চাইবো যে ডক্টর আয়ান, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম সাইকিয়াট্রিস্ট হচ্ছেন কানাডাতে, আমাদের সঙ্গে, আমাদের কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত থাকবেন। আমরা চাইবো যে বিভিন্ন সময় এইভাবে আপনি আপনার মতামত, আপনার এক্সপার্টাইজ আমাদের সঙ্গে শেয়ার করবেন। সৈয়দ ফখরুদ্দিন, ঝুম, আপনাকে সাদিয়া খান ঝুম, সাইফ ভুইয়া, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই রাতের বেলা আমার সঙ্গে এতক্ষণ সময় দিয়ে আপনাদের নিজস্ব ভাবনাগুলো শেয়ার করার জন্য। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে থেকেছেন, ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুন্দর থাকেন। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, এবং মনোযোগ দিয়ে যারা শুনেছেন আমাদের কথা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সাগর ভাইকে এটা অর্গানাইজ করার জন্য স্পেশাল থ্যাঙ্কস, এবং ডক্টর আয়ান দে, ডক্টর দে, এবং সাদিয়া খান জুম, সাইফ ভুইয়া সহ, এবং যারা পার্টিসিপেট করেছেন আজকের এই আমাদের আলোচনায়, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
থ্যাংকস এগেইন সাগর ভাই, এটা অর্গানাইজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি কমিউনিটির কিছু উপকার হয়, যে আমি খুব খুশি হব।